আসসালামু আলাইকুম। দেখো, এইটা ছেলে তোমাদের ধাতু অধাতুর বৈশিষ্ট্য ব্যবহার, ধাতু অধাতুর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আজকে আবার এটাকে রিপিট করছি। ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে। ধাতু কাকে বলে? যেসব পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, যার ধাতব ঔজ্জ্বল্য আছে, যা চকচকে, যাকে আঘাত করলে ধাতু শব্দ উৎপন্ন হয়, তাকে বলা হবে ধাতু। আবার বলছি, ধাতু কাকে বলে? যেসব পদার্থ বা যেসব মৌল সাধারণ অবস্থায় কঠিন, ভারী, উজ্জ্বল ও চকচকে, যা ধাতু উজ্জ্বল আছে, যাকে আঘাত করলে ধাতু শব্দ উৎপন্ন হয়, তাকে বলা হবে অধাতু। পক্ষান্তরে পক্ষান্তরে আমরা বলবো অধাতু কাকে বলবো। পক্ষান্তরে আমরা বলবো অধাতু কাকে বলে? যে সমস্ত মৌল সাধারণ অবস্থায় কঠিন, তরল, গ্যাসীয়, যা অনুজ্জ্বল, যা চকচকে না, সাধারণ অবস্থায় তাপ ও তড়িতে সুপরিবাহী নয়, এবং যাকে আঘাত করলে ধাতু শব্দ উৎপন্ন হয়, তাকে বলে অধাতু। ধাতু এবং অধাতু। অধাতুর বৈশিষ্ট্য কী? ধাতুর বৈশিষ্ট্য কী? ধাতু সাধারণ অবস্থায় কঠিন। ধাতু ধাতব ঔজ্জ্বল্য আছে, এবং আঘাত করলে ধাতব শব্দ উৎপন্ন হয়, এবং যা সাধারণ তাপ ও তড়িতে সুপরিবাহী হয়, আর যার মধ্যে কাঠিন্য ভাব থাকে সে ধাতুর মধ্যে। অধাতুর সাধারণত কঠিন তরল, সাধারণত কঠিন তরল, গ্যাসীয়, তিন অবস্থাতে থাকতে পারে। এবং যেমন অধাতু উদাহরণ হাইড্রোজেন, নাইট্রোজেন, ওইগুলো অধাতু। অধাতুর মধ্যে আবার একটা ব্যতিক্রম আছে ধাতুর মধ্যে, তরল সাধারণ অবস্থায় তরল থাকে, সেটা হচ্ছে পারদ। অধাতু সাধারণত কঠিন তরল, গ্যাসীয়, এই তিন অবস্থাতে থাকতে পারে। কঠিন তরল, গ্যাসের তিন অবস্থায় থাকতে হবে। অধাতু সাধারণ অবস্থায় সাধারণত তাপ ও তড়িতে সুপরিবাহী নয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, সাধারণ অবস্থায় তাপ ও তড়িতে সুপরিবাহী। হ্যাঁ, ধাতব ঔজ্জ্বল্য বা চকচকে নয়, এবং সাধারণত কাঠিন্য ভাব দেখা যায় না সহজেই, ভঙ্গুর। এগুলো অধাতুর বৈশিষ্ট্য। ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য হলো। এবার আমরা আসবো ধাতু অধাতুর অক্সিজেনের সঙ্গে বায়ু বায়ু বা বা অক্সিজেনের সঙ্গে ধাতু অধাতুর বিক্রিয়া। বায়ু বা অক্সিজেনের সঙ্গে ধাতু ও অধাতুর বিক্রিয়া কি ঘটে? ধাতু সাধারণত বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণত ক্ষারকীয় অক্সাইড গঠন করে। ধাতু সাধারণত বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, কিন্তু ব্যতিক্রম আছে অ্যালুমিনিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, এরা সাধারণত উভধর্মী অক্সাইড গঠন করে। আর অধাতুগুলো সাধারণত বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আম্লিক অক্সাইড উৎপন্ন করা হয়, আম্লিক অক্সাইড উৎপন্ন করে। যেমন আমরা কার্বন ডাইঅক্সাইড, যদি আমরা কার্বনকে বায়ুতে পড়াই, তাহলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, এবং যে অ্যাসিড উৎপন্ন করে সেটা হচ্ছে আম্লিক কার্বনিক অ্যাসিড, সাধারণত অধাতব সাধারণত আম্লিক অক্সাইড। কার্বন ডাইঅক্সাইড একটা আম্লিক অক্সাইড। আবার বলছি, বায়ুর অক্সিজেনের সঙ্গে ধাতু সাধারণত বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড উৎপন্ন করে, এবং অধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণত অধাতব অক্সাইড অর্থাৎ আম্লিক অক্সাইড উৎপন্ন করে। তবে ধাতুর মধ্যে ব্যতিক্রম আছে জিঙ্ক আর অ্যালুমিনিয়াম, এরা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে সাধারণত উভধর্মী অক্সাইড উৎপন্ন করে। কার্বন মনোক্সাইড একটি পশম অক্সাইড, জল একটি পশম অক্সাইড। আমরা ধাতুর সঙ্গে
এবার আমরা আসবো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর আমরা পড়ব কি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে ধাতুগুলোর বিক্রিয়া। কতগুলো ধাতু আছে, যেমন সোডিয়াম পটাশিয়াম। সোডিয়াম পটাশিয়াম সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে এবং খুব তাড়াতাড়ি বিস্ফোরক সহ বিক্রিয়া করে এবং বিক্রিয়ায় ধাতুর সঙ্গে আগুনও জ্বলে যেতে পারে। সোডিয়াম এবং পটাশিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। ক্যালসিয়ামের সঙ্গে সাধারণ বিক্রিয়া করে অনেক কম, ক্যালসিয়ামের সঙ্গে বিক্রিয়া অনেক কম। এবং লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা ঠান্ডা বা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। লোহা, অ্যালুমিনিয়াম, তামা বা জিঙ্ক, লোহা, অ্যালুমিনিয়াম, জিঙ্ক এরা সাধারণত ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, এরা সাধারণত স্টিমের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসকে অপসারণ করতে পারে। সীসা, তামা এবং রূপো, সোনা এরা সাধারণত কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না। আবার বলছি, সীসা, তামা এবং রূপো এরা জলের সঙ্গে কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডের সঙ্গে সাধারণত বিক্রিয়া করে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, এটা হচ্ছে জলের সঙ্গে বিক্রিয়া, জলের সঙ্গে বিক্রিয়া। আবার বলছি, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ধাতুর বিক্রিয়ায় কী হয়, ধাতুর বিক্রিয়া থেকে হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। ধাতুর সক্রিয়তা শ্রেণী অনুসারে যত ধাতুগুলো বাম দিক থেকে ডান দিকে যত যাওয়া যায়, ধাতুর সক্রিয়তা শ্রেণী সাধারণত কমতে থাকে। সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এভাবে এদের সক্রিয়তা শ্রেণী আস্তে আস্তে হাইড্রোজেনের ডান দিকে যে ধাতুগুলো আছে, যেমন কপার, মার্কারি, তারপরে সিলভার, সোনা, এরা কোনো অবস্থাতেই হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। এবং lead, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এরা সাধারণত
হ্যাঁ বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। ধাতুর সঙ্গে জিঙ্ক ধাতুর সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় লবণ উৎপন্ন এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হ্যাঁ জিঙ্ক ধাতুর বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এবং কিন্তু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া হয় না, কোনো বিক্রিয়া হয় না বা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। তাহলে ধাতু অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া, ধাতুর সক্রিয়তা শ্রেণী। এখন এই সক্রিয়তা শ্রেণী অনুসারে উপর থেকে নিচে বা বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় ধাতুর সক্রিয়তা তত কমতে থাকে। এবং হাইড্রোজেনের পরে যে সমস্ত ধাতুগুলো অবস্থান করছে এদের সক্রিয়তা সবচেয়ে কম। এরা কোনো অবস্থাতেই বিক্রিয়া করে না। আবার একটা দেখা যাচ্ছে যে ডান দিকে ধাতুর কোনো যৌগ থেকে বাম দিকে ধাতুর যৌগগুলো বিক্রিয়া করে ধাতুগুলোকে নিষ্কাশন করা যায়। যেমন কপার সালফেট, ডান দিকের ধাতব যৌগ কপার সালফেট CuSO4 এর সঙ্গে আয়রনের বিক্রিয়ায় FeSO4 প্লাস Cu এখান থেকে কপার সালফেটের সঙ্গে আয়রনের বিক্রিয়ায় ফেরাস সালফেট এবং ধাতব কপার উৎপন্ন হয়। যৌগের নাম ধাতু ও অধাতুর নাম NaCl, ধাতু হচ্ছে সোডিয়াম ক্লোরিন অধাতু। আর KOH পটাশিয়াম OH গুলো অধাতু। লেড নাইট্রেট PbNO3 PbN আর O। Fe2O3 FeO ZnCl। আমরা এইভাবে দেখো সোডিয়াম ক্লোরাইডের মধ্যে উপস্থিত ধাতুর নাম হচ্ছে সোডিয়াম, অধাতু হচ্ছে ক্লোরিন। KOH কস্টিক পটাশ, ধাতু হচ্ছে পটাশিয়াম, অধাতু হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন। লেড নাইট্রেট PbNO3 লেড নাইট্রেট, লেড, নাইট্রোজেন, অক্সিজেন। ফেরিক অক্সাইড, আয়রন হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। কপার অক্সাইড, এখানে কপার হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। জিঙ্ক ক্লোরাইড এখানে ধাতু হচ্ছে জিঙ্ক, ক্লোরিন হচ্ছে অধাতু। এভাবে ধাতু অধাতু নাম আমরা লিখে দেখিয়ে দিলাম ধাতু কিছু। এবার ব্যবহার সম্পর্কে আমরা লিখব। ব্যবহার 1 নম্বর ইট সিমেন্ট
নম্বর পলিচুন, স্টেনলেস স্টিল, ইট সিমেন্ট। ইট সিমেন্টের মধ্যে প্রধান প্রধান কী কী ধাতু থাকে? ইট সিমেন্টের মধ্যে থাকে সাথে অ্যালুমিনিয়াম থাকে, সিলিকন থাকে, অক্সিজেন থাকে, ক্যালসিয়াম থাকে, হাইড্রোজেন থাকে। আবার বলছি, অ্যালুমিনিয়াম, সিলিকন এবং ইট আর সিমেন্টের মধ্যে থাকে কী কী ধাতু থাকে? অ্যালুমিনিয়াম, সিলিকন, অক্সিজেন। আর পলিচুনের মধ্যে থাকে ক্যালসিয়াম থাকে, অক্সিজেন থাকে, হাইড্রোজেন থাকে। পলিচুনের মধ্যে উপস্থিত ধাতু অধাতুর মধ্যে থাকে স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলের মধ্যে কী কী থাকে? কার্বন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। স্টেনলেস স্টিল লোহার ক্রোমিয়াম থাকে। স্টেনলেস স্টিল কী থাকে? লোহা এবং ক্রোমিয়াম। গহনা, গহনার মধ্যে সোনা থাকে, রূপো থাকে, তামা থাকে। সোনা, রূপো, তামা এগুলো সাধারণত গহনা হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া রাসায়নিক সার, রাসায়নিক সার কি থাকে? রাসায়নিক রাসায়নিক সারে থাকে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সালফার, এইগুলো থাকে সাধারণত। হ্যাঁ, রাসায়নিক সার। ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে কী কী থাকে? ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে থাকে সিলভার, কার্বন, হাইড্রোজেন। ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে থাকে সিলভার, কার্বন, হাইড্রোজেন এইগুলো থাকে এবং অক্সিজেন থাকে। সিলভার, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে থাকে। তো এইগুলি আমাদের পড়া। হ্যাঁ, দ্যাটস অল। তা মানব জীবনে ধাতু অধাতুর ব্যবহার সম্পর্কে আমরা কিছু বলবো। মানব জীবনে ধাতুর ব্যবহার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দেহের ভারসাম্য রক্ষায় ধাতুকে ব্যবহার হয়। 2 নম্বর হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা। হাড়ের গঠনে উৎসেচকের কার্যকারিতা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। আর হচ্ছে কলাকোষের জারণ বিজারণ বিক্রিয়া। পেশির সংকোচনে ধাতুর ব্যবহার আছে। পেশির সংকোচনে সাধারণত ধাতুর ব্যবহার। হরমোন গঠনে, রক্ত গঠন, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠনে সাধারণত
ধাতুর ব্যবহার আমরা ধাতু এবং অধাতুগুলোর ব্যবহার আমরা দেখতে পাই। মানব জীবনে ধাতু ও অধাতুর ব্যবহার অধাতুর ব্যবহার মানব জীবনে ধাতু অধাতুর ব্যবহার দের ভারসাম্য রক্ষা, হৃৎপিণ্ডের কার্যকারিতা নিয়ন্ত্রণে, অম্লক হাড়ের ভারসাম্য রক্ষা, দাঁত ও হাড়ের গঠনে, উৎস থেকে কার্যকারিতা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ধাতু। রক্ত জমাট যেমন ক্যালসিয়াম আয়ন, পেশির সংকোচন, স্নায়ু স্পন্দনে ধাতু ব্যবহার আছে। দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ যৌগ গঠনে ধাতুগুলো ব্যবহার করা হয়। সাধারণত দ্যাটস অল, আমরা এই পর্যন্তই আজকে থাকবে।